সুপ্রিয় দর্শক, বিশ্ব সংযোগে আপনাদের স্বাগতম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো। আপনাদের সঙ্গে আমি বরাবরের মতো রয়েছি কাজল হায়দার, আর আমার সঙ্গে আজকে স্টুডিওতে রয়েছেন সিনিয়র সাংবাদিক আহমদ আতিক। আতিক ভাই। খবর সংযোগে দর্শক শ্রোতা এবং আমার ক্রুর তরফ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। দর্শক শ্রোতাদেরও আমরা স্বাগত জানাই। সুপ্রিয় দর্শক, আজকে মধ্যপ্রাচ্যের যুদ্ধে ২৭তম দিন অতিবাহিত হচ্ছে। গতকাল রাতে প্রচন্ড হামলা হয়েছে, কিন্তু আতিক ভাই, সব বিষয় ছাপিয়ে এখন মূল বিষয়টা এসে পড়ছে আলোচনার দিকে। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে বলছে যে ১৫ দফা পাঠিয়েছি, পাকিস্তানের মাধ্যমে হচ্ছে, পাকিস্তানে আবার জেডি ভান্স আসতে পারে, সবকিছু মিলে আলোচনায়। এবং গতকাল রাতে কোথায় কি আক্রমণ হলো, আপনার কাছে কি কি আপডেট আছে একটু দর্শকদের জানান। আসলে যুদ্ধের তো আসলে প্রতি মিনিটেই এখন আপডেট আছে, এবং আমরা যখন কথা বলছি তখনও হয়তো নতুন কিছু ঘটছে। তো আসলে ওই কুয়েত এয়ারপোর্টে যে হামলা হয়েছিল ইরানের পক্ষ থেকে, সেইখানে ২৪ ঘন্টা পরও আগুন জ্বলছে, তারা নিভাতে পারেনি। এবং বাহরাইন, আরব আমিরাত, সৌদি আরব এইসব এলাকায়ও ইরান হামলা করেছে, যেহেতু তারাও ওপেন হয়ে গেছে যে আমরা আমেরিকাকে ঘাঁটি দিয়েছি এবং আমেরিকা আমাদের ভূমি ব্যবহার করে ইরানে হামলা করছে। তো ইরানও বলছে তোমরা আমাদের বৈধ আক্রমণের লক্ষ্যবস্তু। তারপরে দেখার বিষয় হচ্ছে কিন্তু সাধারণ নাগরিকদের উপর ইরান কখনোই ইরান সাধারণ নাগরিকদের উপর মারছে না, বেসগুলোতে মারছে যেখান থেকে অ্যাটাক। ওই তো হ্যাঁ, ওই সামরিক বেস এবং এয়ারপোর্ট এগুলো, এবং যেখান থেকে ওই বেসগুলো আবার তেল সরবরাহ করা হয় সেই পাইপলাইনগুলোতে। আর ট্রাম্প তো বারবারই বলতেছে যে তারা, ইরান বলতে ভয় পাচ্ছে কিন্তু আসলে চুক্তি করতে চায়। হ্যাঁ, তো আর মার্কিন বাহিনী তো ইরানের ক্ষয়ক্ষতি নিয়ে প্রতি মুহূর্তে নতুন দাবি করছে, ইরানকে আমরা শেষ করে ফেলেছি, ইরানের ৯০% আকাশ প্রতিরক্ষা শেষ। তো ইরান যখন ইরানের আকাশ প্রতিরক্ষা শেষ হয়ে গিয়েছে তখন ইরান কিছু করতে পারেনি, যখন ভালো ছিল তখন কিছু করতে পারে না। এখন শেষ হওয়ার পর মার্কিন যুক্তরাষ্ট্রের F-15, 16, 17, 18, 20, 35 হ্যাঁ যা আছে, এবং গতকালও একটি F-18 ফেলিয়ে দিয়েছে, এবং গতকাল রাতে সম্ভবত বা আজকে সকালের দিকে আরেকটা ওই যে ওয়েল রিফুইলিং যে বিমান, স্পেশাল বিমান, যে আগে যে 7-8টা ধ্বংস করেছিল আরেকটা ধ্বংস করেছে। এগুলো ভিডিও কিন্তু তারা প্রকাশও করতেছে। হ্যাঁ, এবং এখন কিন্তু এগুলো বিভিন্ন দেশের, আরব দেশের সাধারণ নাগরিকরা এবং ইসরায়েলের যে সাধারণ ইহুদি, তাদের মাধ্যমে এগুলো প্রকাশ পাচ্ছে। তো যার ফলে এগুলি কোনটা আপনি বিশ্বাস করবেন এটা আপনার বিষয়। আর ইরানের সামরিক উপদেষ্টা যেমন মোহসিন রেজাই, ইনি কিন্তু আবারও বলেছেন যে ঠিক আছে, তোমরা স্থল অভিযান চালাতে চাও, আসো, আমরা তোমাদের জন্য অপেক্ষা করছি, এবং গত 40 বছর আমরা তোমাদের জন্যই প্রস্তুত হয়েছি। হ্যাঁ, তার মধ্যে তো আমরা আগেই বলেছিলাম যে আসলে ট্রাম্পের তো আগামী মাসে চীন সফর যাওয়ার কথা ছিল, তখন আগেই সেটা বাতিল হয়েছে, এবং এটা আরও এখন অফিসিয়ালি তারা, হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বুধবার জানিয়েছেন যে পূর্ব নির্ধারিত তারিখ ছিল 31 মার্চ থেকে 2 এপ্রিল পর্যন্ত চীন সফর, সেটা হচ্ছে না, এটা মে মাসের 14-15 তারিখ বেজিং সফর হতে পারে। এখন সেটা দেখা যাক সামনে কি হয়। তারপরে আর যেটা অগ্রগতি, মার্কিনীরা তো আসলে নানান শর্ত টর্ত পাঠাচ্ছে পাকিস্তানের মাধ্যমে। তো ইরানের যে পররাষ্ট্র মন্ত্রী আব্বাস আরাকচি, উনি বলেছেন যে যুক্তরাষ্ট্রের সাথে আমাদের কোনো আলোচনা হচ্ছে না, একদম ক্লিন। যেটা হচ্ছে তারা পাকিস্তানের মাধ্যমে বা অন্য দেশের মাধ্যমে কিছু বার্তা পাঠাচ্ছে, আমাদের সরকারি তরফ থেকেও বার্তার জবাব যাচ্ছে, কিন্তু এটা কোনো আলোচনা না। হ্যাঁ, তো এখন ইরানের পক্ষ থেকে কিন্তু ইরান বারবার বলছে যে শর্ত নির্ধারণ করব আমরা, মার্কিনীরা আর কোনো শর্ত নির্ধারণের জায়গায় নেই। এবং ইরান কিন্তু অলরেডি, রয়টার্স জানিয়েছে, তারা 6টি সূত্র থেকে জেনেছে যে যুক্তরাষ্ট্র ইরানের যে যুদ্ধবিরতি হবে সেইখানে অবশ্যই লেবানন যুক্ত হবে। লেবানন মানে লেবাননের যে প্রতিরোধ গোষ্ঠী, তাদেরকে যোগ করা হবে। তার মানে বোঝাই যাচ্ছে যে কি অবস্থা। হ্যাঁ, তারপরে আরো ধরেন আপনার সেন্টকমের পক্ষ থেকে এখন একটি নতুন সংখ্যা দেওয়া হচ্ছে যে 290 মার্কিন সেনা আহত হয়েছে, তাদেরকেও নিহত হয় না আর কি। তো তবে ওই যে আপনি ইরানি যে বিপ্লবী রক্ষী বাহিনী, হ্যাঁ, তারা কিন্তু তাদের যে যিনি বিভিন্ন সংবাদ মাধ্যমকে মুখপাত্র ইনফরমেশন দেন, উনি কিন্তু সুন্দর করে বলে দিয়েছেন যে হরমুজ কখনোই আর আগের অবস্থায় ফিরে যাবে না। মানে হরমুজকে নিয়ে এখন নিউ মেকানিজম হবে, এবং নিউ মেকানিজম কি, একে তো এখান দিয়ে তেল যা পাস হবে সব ইউয়ানে পেমেন্ট করতে হবে, আর 2 হলো এখান দিয়ে পাস করা বাবদ প্রতি ব্যারেলে
$2 একটা চার্জ ইরানকে পরিশোধ করতে হবে। তো এটাই হলো মূল বার্তা। আর আরেকটা হলো যে ইউএসএস বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন, সেটা কিন্তু ওই যে জেরাল্ড ফোর্ড আঘাতপ্রাপ্ত হওয়ার পরে সেও কিন্তু দূরে সরে গেছিল 1000 কিলোমিটার দূরে। তো গতকাল আবার গোপনে সে একটু ভিতরে ঢুকছিল, ঢুকা মাত্রই ইরানের যে বিপ্লবী বাহিনী তারা করেছে কি, ভূমি থেকে সাগরে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করেছে, এবং এটা ব্যাপক হামলা, প্রায় 100টির মতো বলা হচ্ছে। হ্যাঁ, প্রায় 100টির মতো, এবং বোঝাই যাচ্ছে যে এই হামলা জায়গা মতো লেগেছে, কারণ আমেরিকা বলতেছে আমরা এই হামলার প্রতিশোধ নেব, তাহলে অন্য হামলার প্রতিশোধ নিবা না, খালি এটা নিব। তার মানে এটা হয়তো ডুবু ডুবু অবস্থায় আছে আর কি, এটা অকেজু করে দিয়েছে এরকম একটা অবস্থা। আর ওদিকে লেবাননেও কিন্তু ইসরায়েল সমান তালে হামলা চলছে, এবং লেবাননের যে যারা প্রতিরোধকারী যোদ্ধারা তারাও কিন্তু গতকাল ইসরায়েলের সেনা সদর দফতরে হামলা চালিয়েছে, এবং এছাড়াও আরো বেশ কিছু সরকারি দফতরে হামলা চালিয়েছে। এবং ইসরায়েলের আকাশ এখন মোটামুটি বলা যায় যে এই লেবাননের প্রতিরোধ যোদ্ধা এবং ইরানিদের নিয়ন্ত্রণে, মানে যতই তারা বড় কথা বলুক কোনো কাজ করতে পারছে না। আমার প্রশ্ন আপনার কাছে সেটা হচ্ছে, আমি যতদূর এই যুদ্ধটা স্টাডি করছি, বিশেষ করে আগে যে লেবানন বা ফিলিস্তিনের সাথে যে যুদ্ধটা হতো, লেবাননের এই প্রতিরোধ যোদ্ধারা এর চেয়ে মনে ভালো আগে খেলতে পারেনি, আমি যদি খেলার ভাষায় বলি, মানে ঢুকে ঢুকে মারতেছে আর কি এখন। এটা ইরানের জন্যই সম্ভব হয়েছে, যেহেতু ইরান কোন ঠাসা করে দিছে তাদেরকে, এই মুহূর্তে তারা প্রতিশোধ গুলো নিতে। এবং কালকে কিন্তু ইরান থেকে ইসরায়েলের এই হাদেয়া একটা শহর আছে, ওইখানে ওরাত রাবিন নামক একটা বিদ্যুৎ কেন্দ্র আছে, ইরান কিন্তু সেই বিদ্যুৎ কেন্দ্রে হামলা করেছে। তো এইটা কিন্তু ইসরায়েলের একটা বড় বিদ্যুৎ কেন্দ্র। জি, তো এই অবস্থায় কিন্তু তাদের অবস্থা এখন খুবই গুরুতর। আচ্ছা আতিক ভাই, আরো কিছু আপনার কাছ থেকে শুনবো। আমি একটু দর্শকদের কাছ থেকে ঘুরে আসি। আসিফ মাহমুদ আজকের অনুষ্ঠানে প্রথম দর্শক, উনি লিখছেন এক্সেলেন্ট এক্সপ্লেনেশন স্যার, ধন্যবাদ আপনাকেও আসিফ ভাই, এবং আমাদের ভিডিওগুলো অবশ্যই শেয়ার করে দিবেন। সিরাজি লিখছেন, ভাই আমি সিরাজি বিডি থেকে, আপনাদের প্রোগ্রাম খুব ভালো লাগে, আপনাকে ধন্যবাদ। আরজুন খান লিখছেন, আলোচনা খুব ভালো লেগেছে চুয়াডাঙ্গা থেকে, ভাই চুয়াডাঙ্গাবাসীকে আমাদের তরফ থেকে সালাম জানাবে এবং সবাইকে এই ভিডিও দেখার জন্য আমন্ত্রণ করবেন, মানে শেয়ার করে দিবেন। তারিকুল সুমন, উনি লিখছেন গুড ডিসকাশন, থ্যাংক ইউ ভেরি মাচ। ইসমাইল হোসেন লিখছেন ট্রু ভয়েস, সো থ্যাংকস, থ্যাংক ইউ ভেরি মাচ, আপনারা শেয়ার করে দিবেন। আবদাল লিখছেন অনেক চমৎকার আলোচনা, শুভকামনা সবসময়, আপনাদের জন্য শুভকামনা রইল। বিলাল হোসেন লিখছেন থ্যাংক ইউ বিলাল হোসেন, ধন্যবাদ আপনাকে। জামলুদ্দিন লিখছেন অনেক ধন্যবাদ, আপনাকে অনেক ধন্যবাদ। শামসুল্লাহ লিখছেন মাশাআল্লাহ, গুড নিউজ। ভাই আমাদের নিউজগুলো ভালো লাগলে অবশ্যই কিন্তু শেয়ার করে দেবেন, তাতে আরো মানুষের কাছে এটা পৌঁছে যাবে। মেজবা চৌধুরী লিখছেন আসসালামু আলাইকুম ভাই, আপনাদের চমৎকার আয়োজনের মাধ্যমে যুদ্ধের আপডেট আর খুবই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আমরা বাস্তবতা উপলব্ধি করতে পারছি। আপনাদের জন্য দোয়া রইল, আপনার জন্য দোয়া রইল, এবং আপনি এই আপনার বন্ধু বান্ধব এবং আত্মীয়স্বজনের সাথে শেয়ার করবেন এই ভিডিওগুলো। হাবিবুর রহমান লিখছেন প্রপার নিউজ, থ্যাংক ইউ ভেরি মাচ। এমডি মাহমুদুল খান লিখছেন ভাই আমি রাজশাহী থেকে দেখছি, আপনাকে ধন্যবাদ। রাজশাহীবাসীকে আমাদের খবর বিশ্ব সংযোগের তরফ থেকে অভিনন্দন, এবং আমাদের এই ভিডিওগুলো ওনাদের কাছে শেয়ার করে দিবেন। আতিক ভাই যেটা বলছিলাম যে বহুমুখী এখন বহুমুখী হামলা, যেমন এই লেবাননের যে প্রতিরোধ যোদ্ধারা তারা গতকাল একটা সংবাদ সম্মেলন করে একটা হিসাব দিয়েছে তাদের, যে তারা এখন যে ইসরায়েলে হামলা করছে এটা তাদের ইতিহাসে সবচেয়ে ভালো তাদের অ্যাক্টিভিজম তারা বলছে, এবং প্রতি 18 মিনিটে গতকাল তারা একটি করে অপারেশন চালিয়েছে, এবং এর ফলে এটা আল জাজিরাও তাই জানিয়েছে, যার ফলে ইসরায়েল এখন নাস্তানাবুদ অবস্থা, মানে কি করবে না করবে খুঁজে পাচ্ছে না। যদি ওই যে একটা কথা বলে না যে কাপড় উপরে টানলে নিচে খুলে যায়, ঢাকতে গেলে উপরে খুলে যায়, ইসরায়েলের অবস্থা এখন এরকম। এবং গতকাল ইরানের যে বাহিনীগুলো তারা আপনার বাহরাইনের মার্কিন বেজে হামলা চালিয়েছে, এবং এটা খুব বড় ধরনের হামলা, যার ফলে আর আরেকটা দিক দেখবেন যে কাতার কিন্তু আসলে একটা খুব অদ্ভুত অবস্থা আছে, কারণ কাতারের সাথে সৌদিদেরও বিরোধ আছে। হ্যাঁ, আবার এখন তারা সৌদিদের পক্ষে গিয়ে ইরানের বিপক্ষে যাবে কিনা এটা নিয়ে অনেকদিন ওদের গভর্নমেন্টের মধ্যে আলোচনা চলছিল, কিন্তু গতকাল আমরা জানতে পারলাম যে কাতার সরকার ইরানের সাথে প্রয়োজনে টাকা দিয়ে একটা $6 বিলিয়ন ইরানকে দিবে বলছে, এরকম একটা শোনা গেছে, এবং এর মাধ্যমে তাদের সাথে ইরানের একটা সমঝোতা হয়েছে যে কাতার আর ইরানের বিরুদ্ধে যাবে না, তার ভূমিও ব্যবহার করতে দিবে না, এবং
ইরানও কাতারকে আর হামলা টামলা ওভাবে করবে না, attack কারণ কাতারের গ্যাস ফিল্ডে জানেন আপনি হামলা করেছিল করেছিল। ইরান যেহেতু। আর এই কারণে কিন্তু ট্রাম্প আবার খুব খেপেছে, সে বলছে, সে কিন্তু সংবাদ সম্মেলনে বলেছে যে সৌদি যুবরাজ তো আমার সাথে যুদ্ধে সরাসরি অংশ নিচ্ছে, সৌদি যুবরাজ, বাহরাইন, আরব আমিরাত এরা আমার সাথে যুক্ত হচ্ছে, কিন্তু কাতার আনপ্রেডিক্টেবল। তো এখন আনপ্রেডিক্টেবলের জায়গা থেকে কাতার এখন প্রেডিক্টেবল হয়ে গেছে ইরানের সাথে। তো যার ফলে আবার এইদিকে সৌদি যুবরাজের কথা যখন ট্রাম্প সংবাদ সম্মেলনে বললো যে সৌদি আমার সাথে আছে, সৌদি যুবরাজ আবার চিল্লাচিল্লি করছে, না 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 আমি নাই, আবার তাদের বিমানবন্দর সবকিছু ব্যবহার করতে দিচ্ছে। তো এটা কেমন, মানে একটা স্টুপিড টাইপের কাজ। হ্যাঁ, তুমি স্টার নিলে ভালোভাবে নাও, নাহলে তবে। আর আপনি একটা সুন্দর জিনিস দেখবেন যে ইউরোপ কিন্তু এই প্রথমবারের মতো পৃথিবীর ইতিহাসে যে মার্কিনীদের সাথে নাই, এবং এই না থাকার কারণে ইউরোপীয় ইউনিয়নের উপরে তো ট্রাম্প খুব খেপেছে, বলেছে যে তোমাদেরকে আমি ভবিষ্যতে দেখে নেব তোমাদের। এবং সবচেয়ে ইউরোপের সবচেয়ে যিনি বলিষ্ঠ কণ্ঠস্বর তিনি হলো স্পেনের প্রধানমন্ত্রী সানচেজ, এবং ইনি কিন্তু গতকাল তার সংবাদ সম্মেলনে খুব সুন্দর করেই বলেছেন যে ইসরায়েল লেবাননকে ফিলিস্তিনের ওই ধ্বংসকৃত এলাকার মতোই বানাতে চাচ্ছে, কিন্তু আমরা এই অন্যায়ের প্রতিবাদ করছি এবং আমরা এই মজলুম জনগণের সাথে আছি। আপনি জানেন যে সানচেজ একজন বাম ধারার রাজনীতিবিদ, এবং এটা কিন্তু খুব সুন্দর যে ইউরোপের একটা বিশাল জনগোষ্ঠী এখন এই তাদের প্রতিও ন্যাটোর মাধ্যমে এবং আমেরিকান গভর্নমেন্ট যে অন্যায়গুলো বিভিন্ন সময় করেছে তারা কিন্তু এখন কিছুটা বুঝতে পারতেছে। এবং উনি আরেকটা কথা আপনি নিশ্চয়ই জানেন, বলেছেন যে আরব কান্ট্রিগুলো কি ধরনের মুসলমান, একটা মুসলমান দেশের উপর অ্যাটাক করছে আর ওরা সব চুপচাপ, তারা সব চুপচাপ আছে। তো এইটা, তারপরে আবার এদিকে আপনার যে ইরানের যে স্পিকার সংসদের বাকের কালিবাফ, ইনি কিন্তু কালকে সর্বশেষ আরেকটা হুমকি দিয়েছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র যদি আমাদের সাথে বেশি বাড়াবাড়ি করে আমরা যুদ্ধ এই অঞ্চলে ছড়িয়ে দেব, এবং একটি দেশের মাধ্যমে আমাদের এখানে ভূমিতে আক্রমণ করার চেষ্টা করতেছে, সেই দেশটি হলো আরব আমিরাত। তা আমরা প্রয়োজনে আরব আমিরাত এবং বাহরাইনে ভয়ানক মাত্রার হামলা চালাবো এবং দখলও করে নিতে পারে, এরকম হুমকি দিয়েছে। এবং প্রয়োজনে বলছে আমরা যুদ্ধের এমন সব ক্ষেত্র, নতুন ক্ষেত্র ওপেন করব যেটা মার্কিনীরা বা ইসরায়েলের চিন্তাও করতে পারে না। যেমন একটা ওপেন করে দিয়েছে যে আমরা এই বাবাল মানদেব যে ইয়েমেনের পাশে, ওই প্রণালীটাও বন্ধ করে দেবো, যার ফলে তখন কিন্তু বিশ্ব বাণিজ্যের আবার নতুন করে সংকট তৈরি হবে। এবং আরেকটা ভয়াবহ কথা উনি বলছিলেন, সেটা হচ্ছে আপনার সারা বিশ্বের যে সাবমেরিন কেবল আছে, যেটা হরমুজ প্রণালী থেকে আর বাবাল মানদেব এই দুইটাই 90% কানেকশন আমরা কেটে দেব, তখন তো পুরো পৃথিবী অন্ধকার হয়ে যাবে, মানে সব ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সবকিছু ধসে পড়বে। তারপরে আরেকটা জিনিস, এই যে অলরেডি কিন্তু পৃথিবীতে ব্যাপক ধরনের সমস্যা তৈরি হচ্ছে। আপনার অস্ট্রেলিয়া তারা আউট অফ ওয়েল হয়ে গেছে, তারপরে ফিলিপিন তারা আর সরকারি কোনো সার্ভিস ঠিকমতো চালাতে পারবে না বলে দিয়েছে। তারপরে আফ্রিকার ইথিওপিয়ারও একই অবস্থা, তাদের সরকারি সার্ভিসের কোনো জিনিস আর চালাতে পারবে না, গণপরিবহন কিছু পাচ্ছে না। হ্যাঁ, এবং আমাদের এশিয়ার আরো দেশের মধ্যে এগুলো শুরু হয়েছে। এবং বাংলাদেশ তো আপনি, আমাদের যদিও পেট্রোলের ঘাটতি নাই এবং আমাদের জাহাজের তেল আসতে দিতেছে, কিন্তু আপনি জানেন বাংলাদেশের এই অসাধু ব্যবসায়ীরা এবং ক্ষমতাসীন দলের লোকজন এগুলোর সাথে যুক্ত থাকে, তারা কিন্তু একটা কৃত্রিম সংকট তৈরি করে মানুষের পকেট কাটা শুরু করে দিয়েছে অলরেডি। তারপরে আমরা যেটা দেখতে পাই, ইরানের যে একজন সিনিয়র সামরিক কর্মকর্তা আলী আকবর আহমদিয়ান, উনিও বলেছেন যে আমরা অনেক বছর অপেক্ষা করছি, আসো বাবা। হ্যাঁ, তারপরে আরেকটা জিনিস আপনি খেয়াল করবেন, ইহুদিদের পাস ওভার, মানে ওদের ভাষায় ঈদুল ফিসাহ বলে ওরা, আর এক সপ্তাহ পর। হ্যাঁ, তো এই সময় ইসরায়েল কিভাবে এই যুদ্ধ চালিয়ে যায় সেটা একটা মুশকিলের ব্যাপার। হ্যাঁ, আর এই যে এর আগে কিন্তু ওই যে 19শে মার্চ ইরানের আকাশসীমার উপর মার্কিন বাহিনীর F-35 লাইটনিং 2 প্রথমবার ক্ষেপণাস্ত্রের হামলায় ছিল, এবং এই পর্যন্ত ইরানিদের হিসাব অনুযায়ী তারা 20টি মার্কিন যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস করেছে। হ্যাঁ, তো এইগুলা যখন অবস্থা, তখন আপনার এই যে ইরানের যে খাতামুল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহিম জুলফিকারি, উনি তার বক্তব্যে বলেছেন, আমরা পলাতক আমেরিকান কমান্ডার ও সৈন্যদের সন্ধান করছি। যেহেতু এই অঞ্চলের সমস্ত আমেরিকান ঘাঁটি কার্যত ধ্বংস করে দেওয়া হয়েছে, তাই আমেরিকান কমান্ডার ও সৈন্যরা পালিয়ে ঘাঁটির বাইরে গোপন আস্তানায় আশ্রয় নিয়েছে। আমরা তাদের সন্ধান করছি। আমরা এই অঞ্চলের দেশগুলোর জনগণকে তাদের গোপন আস্তানাগুলোর ঠিকানা জানানোর অনুরোধ করছি, এবং একই সাথে তাদের নিজেদের নিরাপত্তার স্বার্থে এই অঞ্চল থেকে আমেরিকানদের বহিষ্কারের দাবি করছি। আর আপনার আল কাসাম ব্রিগেড যেটা আছে ফিলিস্তিনের, ওরা স্থানীয় নাগরিকদের সহায়তায় ওই আল বারাকা এলাকায় একটি বড় গুপ্তচর চক্রের উন্মোচন করেছে, যা জায়নিস্ট দখলদারদের সাথে সংশ্লিষ্ট ছিল। এই অভিযানের পর শহরের পশ্চিমে লবণাক্ত পানি বিশুদ্ধকরণ ও বিদ্যুৎ সরবরাহকারী প্ল্যান্ট লাইনের উপর
এই হামলার জন্য ওই গুপ্তচর চক্রের কাছ থেকে তারা কিছু যন্ত্রপাতি উদ্ধার করেছে। এটা একটা গুরুত্বপূর্ণ নিরাপত্তা সফলতা হিসেবে বিবেচনা করা হচ্ছে মাঠ পর্যায়ে। আর গতকাল কিন্তু আবারও ওই যে দিমোনার পাশে রোটেম শিল্প কমপ্লেক্সে সরাসরি আঘাত এনেছে ইরান। ইরানের সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলায় ওইখানকার যে শিল্প কমপ্লেক্স ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিশেষ করে তাদের প্রাকৃতিক গ্যাস ভিত্তিক যে বিদ্যুৎ কেন্দ্র সেটা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। আর এই রোটেম কমপ্লেক্স হলো আইসিএল গ্রুপের মালিকানাধীন, যা আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ, যে হোয়াইট ফসফরাস উৎপাদন করে। তারা মার্কিন সেনাবাহিনীকে সরবরাহ করে, ইসরায়েলি বাহিনীকেও দেয়। এছাড়া ডেড সিতে ফসফেট উত্তোলনের একচেটিয়া অধিকার এই আইসিএল এর কাছে, যা ইসরায়েলের একমাত্র ইউরেনিয়ামের উৎস। এই দিমোনার আশেপাশে কাকতালীয় নয়, স্থাপনাটি আসলে জায়নিস্ট আমেরিকান সামরিক শিল্প কাঠামো, যার ফলে ওরা কিন্তু এগুলাকে সবসময় বলে যে এগুলো পাবলিকের উপর ইরান হামলা করছে। পরে দেখা যায় 6 মাস পরে বলে যে না, এটা আসলে আমাদের আশ্রয় ছিল। তো এই হচ্ছে আতিক ভাই, তাহলে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। আগামীকালের অনুষ্ঠানে আপনি আরো কিছু আপডেট দিয়েন। সুপ্রিয় দর্শক, বিশ্ব সংযোগের আজকে অনুষ্ঠানটা আপনাদের কেমন লাগলো আমাদেরকে অবশ্যই জানাবেন। আর আমাদের অনুষ্ঠানটা পৃথিবীর কোন প্রান্ত থেকে আপনারা দেখছেন ওটার ঠিকানা সহ, নাম সহ আপনি কমেন্টে দিয়ে দেন, আমরা সেটা পড়বো। আর আমাদের এখানে আপনারা যদি কিছু জানতে চান অবশ্যই সেটা আমাদের কমেন্টে জানান, আমরা চেষ্টা করবো সে বিষয়ে আলাপ আলোচনা করার জন্য। আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।